শ্রাবণকে উচিত শিক্ষা দিয়ে এর কাছে ফিরে আসে বিদ্যা। হৃদ জানায় যত ঝড় ঝাপটাই যাক না কেন, হৃদ বিদ্যাকে ছাড়তে পারবে না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সবাই একসাথে থানায় দাঁড়িয়ে থাকে, আর তখন রিতের বাবা খুব রাগারাগি করতে থাকে বিদ্যার উপর। আর তখন বিদ্যাও রাগারাগি করছে। এরপর রিত সেখানে আসে। রিত এসে বলে, বিদ্যা আপনি চুপ করুন। আর তখন বলে, বাবা যা করার তুমি করতে পারো, বুঝতে পারলে তো, আমিও দেখি। আর তখন রিতের বাবা তখন বড় বাবুর কাছে যায়, গিয়ে তখন বলে, আচ্ছা বড় বাবু, আপনি কি করতে চাইছেন বলুন তো। আর তখন বলছে, আমি আমি চাই চার্জশিট তৈরি করতে। আর তারপরে দেখা যাবে এদিকে আরেকজন প্রফেসর অনেক কথাই বলছে, মানে এদিকে বিদ্যার বিরুদ্ধে গিয়ে কথা বলছে। বিদ্যা তখন চুপ করে দাঁড়িয়ে আছে। এদিকে তখন কেউ বিদ্যার পক্ষে কথা বলছে, আর কেউ বিদ্যার শ্বশুর মশাইয়ের পক্ষে কথা বলছে। তারপর দেখা যাবে একজন একজন প্রফেসরই শুধু বিদ্যার পক্ষে কথা বলছে। তখন তার কথা শুনে অবাক হয়ে যায়। সে তখন কথা বলতে লাগলে রিতের বাবা তখন ধমক দিয়ে থামিয়ে দেয়, আর বলে, আর একটা কথাও হবে না, একটাও নয়। আর তখনই দেখা যাবে বিদ্যা বলছে, আপনি তো এভাবে সবার মুখ বন্ধ করতে পারবেন না। এরপর এদিকে দেখা যাবে সাক্ষী দেওয়ার জন্য রিতের বাবা বলছে, প্রিন্সিপাল সাহেব। আর তখন বলছে, হ্যাঁ আমি নিজের হাতে দেখেছি উনি এগুলিটা করেছে। কলেজের সমস্ত ছেলেপেলেকে সমস্ত কিছু করেছেন উনি। উনি উস্কিয়েছেন আর আইনটাকে নিজের হাতে তুলে নিয়েছে। এরপর দেখা যায় আরেকজন প্রফেসর বলতে থাকে, হ্যাঁ আমিও সাক্ষী। আর তখন আরেকজন বলছে, আমি সাক্ষী বটে কিন্তু। আর তখনই দেখা যাবে রিতের বাবা বলে, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। এখন আরেকজন বলছে, সবকিছু মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি আমি সাক্ষী দেব, প্রফেসর বিবি কোনো ছাত্রকে গুলি করেননি। যাকে গুলি করেছেন, যে গুলি করেছেন তার সেই লোকটার নাম খাতায় আছে, পুলিশের খাতায় আছে। ওই লোকটা একজন ক্রিমিনাল। এখন বড় প্রিন্সিপাল স্যার বলছে, আপনার চাকরিটা যাবে, মাথায় রাখবেন। আর তখন বলতে থাকে, শুনুন আপনি আপনার টার্মিনেশন লেটারটা নিয়ে চলে যাবেন, বুঝতে পেরেছেন। বিদ্যা তখন বলে, কেন, কলেজটা কি আপনার পৈতৃক সম্পত্তি? আর তখন বলে, প্রফেসর বিবি। এরপর বলে, চিৎকার করবেন না, একদম চিৎকার করবেন না। আর তখন চুপ করে যায়। এরপর বলে, বলুন অফিসার, আমাকে কি করতে হবে? আপনি কি করতে চাইছেন আমার উপরে, মানে আমাকে কি করতে চাইছেন বলুন। আর তখন দেখা যাবে এদিকে রিতে কাকাই বলছে, হ্যাঁ আপনি বলুন বড়বাবু, আপনি কি করতে চান? আপনি তো প্রত্যক্ষ দোষী। আর তখন বলছে, আপনি তো সেখানে ছিলেন। এরপর বড়বাবু বলছে, হ্যাঁ ছিলাম, সেখানেই আমি ছিলাম, সেই মর্মেই চার্জশিট ফিল করব। আর তখন বলে, বলুন কোন মর্মে? বিদ্যা কি ক্রিমিনাল? একজন প্রফেসর ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে চেয়েছে, সেটা কি তার ক্রাইম? কি হলো বড়বাবু, কথা বলছেন না কেন, উত্তর দিন। তখন বড়বাবু চুপ করে থাকে। এরপর বড়বাবু বলতে থাকে, আমি আমি নিপুণ মল্লিকের বিরুদ্ধে চার্জশিট করব। আর তখন দেখা যাবে বলতে থাকে, সবাইকে সাইন দিতে হবে, আমি চার্জশিট ফাইল করব। এরপর এ কথাটা শুনে এদিকে কাকাই আর রিতের মা খুশি হয়ে যায়। তখন রিতের বাবা রেগে যায় আর বলে, এই বড়বাবু আপনি কি করছেন কি? আর তখন বলে তো কাগজপাতি আছে, সবগুলোই আমাদের আমাদের হেফাজতে আছে। আর তখন বলে যে সাইন করতে হবে সবাইকে। এরপর সাইন করার জন্য সেই কাগজগুলো আনতে বলে। এদিকে তখন রিতের বাবা বললে, আচ্ছা আপনি জানেন না যে আমার হাত কতটা লম্বা? আর তখন বিদ্যা বলছে যে, আপনার তো আবার তেল দেওয়ার অভ্যাস রয়েছে, উপর মহলের যে মানুষগুলো বসে রয়েছে আপনি তাদেরকে তেল দেন, তাই তো? আর তখন বলে, তেল দিয়ে নিজের কাজটা আদায় করে। তখন রিতের বাবা রেগে যায় আর বলে, এই প্রফেসর বিবি। এরপর রিতের মা চিৎকার করে আসে আর বলে, মিস্টার রাজদেব চৌধুরী, আপনি আমার পুত্রবধূকে এভাবে তার সাথে ঝগড়া করতে পারেন না, তাকে এভাবে বকাঝকা দিতে পারেন না। আর তখন বলে, কে পুত্রবধূ? এই পুত্রবধূ হতে পারে না। তখন বলে, 100 বার হতে পারে, বাড়িতে ঢুকবে না। আর তখনই রিত বলে, ঢুকবে ড্যাড, 100 বার ঢুকবে, আমি তোমাকে বলে দিচ্ছি। তারপরে দেখা যাবে এদিকে বড়বাবু সাইন করার জন্য ফাইল নিয়ে আসে। আর তখন যাদেরকে যাদেরকে সাইন করতে বলে সবাই সাইন করে দেয়। একজন প্রফেসর সে তখন তাকে জিজ্ঞেস করে যে সে সাইন করতে পারবে না। আর তখন আরেকজন প্রিন্সিপাল সেও বলে যে সাইন করতে পারবে না। সেই মুহূর্তে আরেকজন বলছে, আমি সাইন করব। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় সকলেই। এদিকে তখন আরেকজন বলছে, আর রাজদীপ চ্যাটার্জিও বলছে যে আপনার চাকরিটা কিন্তু হারাবে, আর আপনি কিন্তু বড়সড় বিপদে পড়ে যাবেন। আর তখনই দেখা যায় এই মহিলাটি কোনো কথাই শোনে না। এরপর বিদ্যার কাছে যায়, বিদ্যার কাছে গিয়ে তখন সাইন করবে তার জন্যই
তাকিয়ে থাকে। আর তখন বিদ্যা হাত জোড় করে। এরপর সাইন করতে গেলেই তখনই রাজদীপ চ্যাটার্জি এসে সেই মহিলাটির হাত ধরে ফেলে। আর তখন হাত ধরে বলতে থাকে, "আপনি বড়সড় বিপদে পড়ে যাবেন।" আর তখনই দেখা যায় হাত ধরলে বিদ্যা এসে রাজদীপ চ্যাটার্জির হাত ধরে ফেলে আর বলে, "এই ভুলটা করতে পারেন না আপনি। এই যে একজন মহিলার সঙ্গে যেরকম আচরণ করছেন এর জন্য আপনাকে কিন্তু এক্ষুনি জেলের ভিতরে ঢুকাতে পারি।" তখন বড়বাবু এ কথা বলে। এরপর রাজদীপ চ্যাটার্জি রেগে যায়। তারপর চিৎকার করতে থাকে। আর তখন বড়বাবু বলছে, "চিৎকার করে কোনো লাভ হবে না। এটা আপনাদের বাড়ি নয় বা আপনাদের সম্পত্তিও নয়। বুঝতে পেরেছেন?" তখন এই বলে অনেক ঝামেলা শুরু করে দেয়। আর তারপরে দেখা যায় রীতের মা বলছে, "চলো মা, এবার চলো।" আর তখনই রীতের বাবা বলে, "না, এ বাড়িতে যাবে না। এ আমার পুত্রবধূ হতে পারে না। তাই তাকে কিছুতেই ভিতরে ঢুকতে দেওয়া যাবে না।" তখনই দেখা যায় রীতের মা বলে, "তোমার বাড়ির ভিতরে ঢোকার দরকার নেই। আমি তোমার বাড়িতে নিয়ে যাচ্ছি না। আমি তাকে একটা ছোট্ট জায়গায় নিয়ে যাব, যেখানে তাদের ছোট্ট একটা সংসার হবে। আর আজ তাদের ফুলশয্যা হবে।" তখন এই বলে বিদ্যাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর হৃদকেও বলে, "আয় বাবা।" এই বলে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে এদিকে হৃতের বাবা বড়বাবুকে বলছে, "আপনি বিপদে পড়ে যাবেন, বড়সড় বিপদে পড়ে যাবেন।" আর তখন বলছে, "যান তো যান, দেখা যাবে কি বিপদে পড়বো।" আর তখন বড়বাবু দেখা যাবে বিদ্যার কথা ভেবেই খুব খুশি হয়। আর তখন বলতে থাকে যে একজন মহিলা এতটা সাহসী সেটা আমি ভাবতেও পারছি না, যে কিনা শুধুমাত্র প্রফেসর নয়, গার্জিয়ানের দায়িত্বও পালন করে। সে সব দিক থেকেই সামলায়। আর বলে, "তাকে আমি স্যালুট জানাই।" এই বলে বড়বাবু খুশি হয়ে যায়। এদিকে দেখা যাবে রীতের মা বিদ্যাকে এনে খুব সুন্দর করে সাজিয়ে দেয়। আর তারপর বলে যে, "এবার ঠিকঠাক আছে তো? এই তো হয়ে গিয়েছে, আরেকটু।" আর তখনই এই বলে সাজিয়ে দিলে তখন চুপ করে বসে থাকে বিদ্যা। সেই মুহূর্তেই সেখানে কাকাই চলে আসে দুধ নিয়ে আর পান নিয়ে। আর তখন বলে, "আমি চলে এসেছি। রিত কোথায়?" তখনই রিতও সেখানে চলে আসে আর বলে, "রিত, ওই তো তোর বউ, দেখ না কত সুন্দর লাগছে তাকে।" এরপর তো রিত কিছুতেই চোখ ফেরাতে পারছে না। রিত এক দৃষ্টিতে বিদ্যার দিকে তাকিয়ে থাকে। তখন রিতের মা হাসতে থাকে। এদিকে রিতের কাকাইও এসে হাসতে থাকে। তারপর দেখা যাবে রিতকে বলে, "রিত, এদিকে আয় বাবা।" এই বলে বিদ্যার কাছে নিয়ে যায়। বিদ্যার হাতটা নিয়ে নেয় আর রিতের হাত, দুজনের হাত এক করে দেয়। আর বলে, "আজ থেকে তোদের নতুন জীবন শুরু।" এরপর বলে যে, "চলো আমরা তাহলে যাই।" আর তখন বলে, "এই যে দুধ আর পান।" আর তখন বলে, "এখানে রাখো।" এই বলে চলে যেতে লাগে। আর তারপরে দেখা যাবে এই নিয়ে ওরা হাসাহাসি শুরু করে দেয়। রিতের মা আবার বিদ্যার কাছে আসে। এসে তখন বলতে থাকে যে, "মা, এবার তোমাদের মতো করে তোমাদের সংসারটা সাজিয়ে নাও। তোমাদের জীবনটা তোমরা গুছিয়ে নাও। ঠিক আছে?" তখন চলে যেতে লাগবে। আর সেই মুহূর্তে দেখা যাবে বিদ্যাকে সবকিছু বুঝিয়ে দেয়। আর তখন বলতে থাকে, "তাহলে আমরা আসি।" এরপর দেখা যায় চলে যেতে সময়ই এদিকে রিত ইশারা দিয়ে বুঝিয়ে দেয়। আর তখন এদিকে এরপর দেখা যায় রিত বারবার করে ইশারা দিয়ে বিদ্যাকে বুঝিয়ে দেয় যে তাদের দুজনকে প্রণাম করতে। কিন্তু বিদ্যা বুঝতে পারে না। আর বিদ্যা জিজ্ঞেস করে যে কি? আর তখন দেখা যাবে এদিকে রিতের মা আর রিতের কাকাই ঠিকই বুঝেছে। আর তারা মুচকি মুচকি হাসতে থাকে। তারপরে দেখা যাবে বুঝতে পারে। আর বুঝতে পেরে তখনই দেখা যায় রিত বলে দিলেই। এরপর দেখা যায় রিতের মাকে প্রণাম করে। আর রিতের মা বলে যে, "ঠিক আছে মা, ঠিক আছে, তুমি বেঁচে থাকো। তোমাদের জীবনটা আরো সুন্দর হোক।" আর তখনই কাকাইকেও প্রণাম করতে যায়। কাকাই তখন বলে, "ঠিক আছে।" এই বলে সবাই চলে যেতে লাগে। আর তখন কাকাই বলছে, "বিদ্যা।" আর তখন বলে, "হ্যাঁ।" এরপর বলে, "আমার মনে হচ্ছে বড়সড় জ্বর উঠবে।" আর তখন বলে, "কিন্তু যাই হোক না কেন, তোমরা তোমাদের জীবনটা না সুন্দর করে গুছিয়ে নাও।" সবাই চলে গেলেই রিত বিদ্যার কাছাকাছি আসে। আর তখনই বিদ্যা রেগে যায়। রেগে গিয়ে বলে, "একদম সাবধান। আপনি আমার কাছে আসবেন না। আপনি আমাকে টাচ করবেন না।" আর তখন বলে, "কি বলছো কি? তুমি হচ্ছ আমার বউ, আমার বিবাহিত স্ত্রী। আর তোমার গায়ে আমি টাচ করব না? তা কি হয়? আরে বাবা, এসব ছাড়ো। এসব ছেড়ে তাড়াতাড়ি যাও, একটু ড্রেসটা চেঞ্জ করো আর আমার কাছাকাছি আসো।" আর তখন বলে, "এই শুনুন, এসব বাদ দিন, একদম বাদ দিন। বুঝতে পেরেছেন? আমার কাছে আসবেন না।" তখন বলে, "তুমি যে কি বলো না, আমি বুঝতে পারি না। আমি তোমার
স্বামী আর তুমি আমার বউ, যাকে কিনা আমি ভালোবাসি। আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, জানো তো? আমি তোমাকে অনেক ভালোবাসি। আর তুমি বলছো তোমার কাছে আসতে না? আমি তাহলে বাঁচবো কি করে বলো তো? আর তখনই দেখা যাবে ফোন করে আর বলে, ওই তো ফোন এসেছে। এই বলে বিদ্যা ফোনটা রিসিভ করে। ফোনটা করেছে রাজদীপ চ্যাটার্জি। ওপাশ থেকে বলছে, তুমি সংসার করছো? তোমার কাছে কোনটা বড় বলো, সংসার নাকি নিপুণের প্রাণ? বলো তো। ওইদিকে নিপুণ, নিপুণ খুব বিপদে আছে, বুঝতে পেরেছো? তুমি যদি বাঁচাতে চাও তাহলে যাও, সংসার বাদ দাও। আর তখন বলছে, এখন তোমার হাতে, তুমি বেছে নাও, তুমি সংসার করবে নাকি তুমি নিপুণকে বাঁচাবে। আর তখন এই সমস্ত কথা বলায় বিদ্যা অস্থির হয়ে যায় আর বলে, আমাকে এক্ষুনি যেতে হবে। তখন হৃদ বলছে, কি বলছো কি? আজকে আমাদের ফুলশয্যা। আর তখন বলে, আপনি বোঝার চেষ্টা করুন, এক্ষুনি আমাকে কলেজে যেতে হবে, না হলে সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু। আর তখন বলে বিদ্যা, তখন বলে, হ্যাঁ আমাকে যেতে হবে। হৃদ অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু বিদ্যা কোনো কথাই শুনে না। বিদ্যা সেখান থেকে ছুটে যায় আর তখন হৃদও পিছন পিছন যায়। অন্যদিকে দেখা যাবে শ্রাবণ হসপিটালে চলে আসে আর তখনই একটা নার্সকে জিজ্ঞেস করে, নিপুণের কেবিনটা কোথায়? তখন বলে, এখন তো রাউন্ডের সময় নয়। এরপর বলে, চুপ, একদম চুপ, যেটা বলছি সেটা করুন। এই বলে পিস্তলটা মাথায় ঠেকায় আর তখন ৯ নম্বর কেবিনটা বলে দেয়। এরপর কেবিনের সামনে গিয়ে নিপুণকে দেখতে থাকে আর মারার জন্য বন্দুকটা তাক করে ধরে রাখে। সেই মুহূর্তেই দেখা যাবে সেখানে চলে আসে বিদ্যা। বিদ্যা এসে তখন বলে, শ্রাবণ। তখন শ্রাবণকে অনেক কথা শোনায়, ঠাসিয়ে চড় মারে। শ্রাবণ অবাক হয়ে যায়, শ্রাবণকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি ফিরে যায়। আর এদিকে তখন হৃদ বলছে, আমি তোমাকে ভালোবাসি বিদ্যা, সত্যি, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। এরপর বলে, আমার মধ্যে একটা কাঁটা আছে, ভালোবাসা হবে না। তখন এদিকে এরপর বলে, যতই কাঁটা হোক না কেন, আমি ভালোবাসা দিয়ে সবকিছু জয় করে নিব। আমি তোমাকে ভালোবাসি বিদ্যা। এই বলে এদিকে বিদ্যা চলে গেলেই তখন বলে, তোমার যত বিপদ হোক না কেন, আমি তোমাকে ছাড়তে পারবো না। কেন? আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমার জীবনের থেকেও বেশি তোমায় আমি ভালোবাসি বিদ্যা।